বারবার যে তথ্যগুলো আসছে, যে পরিসংখ্যান আমরা পাচ্ছি, চমকে ওঠার মতো, যে কে দুর্নীতি আর কে দুর্নীতি করেনি সেটা পরিষ্কার নয়, অথচ টেন্টেড আনটেন্টেড একটা বিভাজন হয়ে গেছে। সেই বিভাজন নিয়েই এখন আলোচনা চলছে যে আনটেন্টেড যারা তারা কেন চাকরি খোয়াবে। এখন বাস্তবটা কি? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। যেটা বিষয় যোগ্য আর অযোগ্য, আমি প্রথম থেকে যেটা আমি বলে এসেছি, একদম প্রথম থেকে, যবে থেকে প্যানেল ক্যান্সেল হয়েছে তবে থেকেই আমি বলে প্যানেল ক্যান্সেলের পক্ষে ছিলাম। একদম ডে ওয়ান থেকে আমি প্যানেল ক্যান্সেলের পক্ষে ছিলাম। এই কারণে, তার কারণ হচ্ছে যে যেটা সিবিআই বলেছে তদন্তটা শেষ করতে পারেনি, কিছুটা করে সে বলছে যে কোনো তথ্য প্রমাণ কিছুই ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, তদন্ত করাই সম্ভব না। অতএব যে যোগ্য অযোগ্য বাছাই করাটাই তাদের পক্ষে সম্ভব হয়নি, তাই কিছুটা তদন্ত করেছে এবং তার ভিত্তিতেই ওই তারা বোধহয় ৮,০০০ মতো একটা লিস্ট দিয়েছিল। সেই লিস্ট দেওয়ার পরে আর বাকি তদন্ত করেনি তারা, কারণ কোনো তথ্য প্রমাণ কিছুই আর পাওয়া যাচ্ছে না ঠিকঠাক ভাবে। যে ওএমআর এর কথা বলা হচ্ছে, সে ওএমআর গুলোও তো নির্ভরযোগ্য নয়। তার কারণ হচ্ছে সেগুলো পরে ফিল আপ করা হয়েছে। আজকে যদি সেই ওএমআর এর ভিত্তিতে বলা হয় এর তো সমস্ত উত্তর সঠিক, অতএব এর নাম্বার এত, এবার সেই ওএমআরটা যে পরে ফিল আপ হয়নি সেটা তো প্রমাণ করা যাচ্ছে না। সেই ওএমআরটা পরেও ফিল আপ হয়ে থাকতে পারে, সাদা খাতা এবং পেন, যে পেন দিয়ে ফিল আপ হচ্ছে, নাম স্টিকার, যে পেনের মধ্যে নাম লিখে লিখে রেখে দেওয়া হয়েছে যে কোন পেনটা দিয়ে কার ওএমআর ফিল আপ হয়েছে। পরবর্তীতে ১৭ রকম দুর্নীতি হয়েছে এবং কোনো রকম তথ্য প্রমাণ কিছুই ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, যার ভিত্তিতে বলা যেতে পারে যে এই কজন টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং এই কজন সঠিক উপায় অনুযায়ী চাকরি, সঠিক উপায়ে। আরো বিষয় হচ্ছে যেগুলো আমরা জেনেছি সংবাদ মাধ্যম থেকে, যে প্যানেল এক্সপায়ার্ড এর পরে একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগটাই প্যানেল এক্সপায়ার্ড এর পরে, অর্থাৎ সেটা নিয়োগটাই বেআইনি। প্যানেল এক্সপায়ার্ড এর পরে যদি একটা নিয়োগও হয়, সেটা টাকা দিয়েই হোক বা টাকা ছাড়াই হোক, পুরোটাই বেআইনি। প্যানেল এক্সপায়ার্ড এর পরে সে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো এত রকম যেখানে কিছু বাছাই করা সম্ভব নয়, সেখানে প্যানেল ক্যান্সেল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের দেশের সংবিধানে নেই। এবার প্রশ্ন আসছে, তাহলে যারা যোগ্য, টাকা দেয়নি, তারা কেন তার জন্য? এই কারণেই হবে, কারণ ডিভিশন বেঞ্চে যখন তাদেরকে কোর্ট নোটিশ করে হাজিরা দিতে বলেছিল, তারা কেউ তখন ডিভিশন বেঞ্চে গেল না। না, এখানে আমি একটু শুনুন তো, আমি এখানে একটু বোঝবার চেষ্টা করি। এটা কি সম্ভব যে কেউ যদি ব্যক্তিগতভাবে হাজির হয়ে বলতো যে আমার কাছে এই নথিগুলো রয়েছে, আমি একেবারে সম্পূর্ণ কলুষমুক্ত ভাবে চাকরিটা পেয়েছি, সেই সময় যদি হলফনামা দিয়ে বলতো, তাহলে কি তার চাকরিটা রক্ষা পাওয়ার অবকাশ তৈরি হতো? কি হতো জানি না, কিন্তু আমার চাকরি বজায় রাখতে আমাকে কোর্ট নোটিশ করেছে, আমাকে তো যেতেই হবে। আমাকে আজকে তো কোর্ট বলছে যে আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা আসেননি কোর্টে। আজকে রাজনীতি করতে গিয়ে, জনমত তৈরি করতে গিয়ে অনেক কথা বলা যেতে পারে, আমাদের সুযোগ দেওয়া হয়নি, আমার একেবারে প্যানেল ক্যান্সেল করে দেওয়া হলো কেন, আমরা যোগ্য, আমরা যোগ্য। কিন্তু যখন ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গাঙ্গুলির রায়টার পরে, যখন অভিজিৎ গাঙ্গুলি রায় দিলেন ৬,০০০ কত সামথিং সিবিআই তদন্তের রিপোর্ট অনুযায়ী, যে তাদেরকে বাদ দিয়ে বাকি প্যানেলটা রেখে দেওয়ার জন্য রাজ্য সরকার, এবং যারা যারা মানে যারা এটাও বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যে যারা রাস্তায় বসে রয়েছে, চাকরি পায়নি, যাদের বঞ্চিত করা হয়েছে, তাদের থেকে নিয়োগ করা হোক। বিকাশ ভট্টাচার্য কিন্তু সেই রায়ের এগেইনস্টে ডিভিশন বেঞ্চে যাননি, তিনি কিন্তু মেনে নিয়েছিলেন। ডিভিশন বেঞ্চে গেল কে? রাজ্য। তখন কিন্তু এই যারা চাকরিহারা, তারা একবারও রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলেনি। যেই রায়টা নিচ্ছি, তারা পাল্টা অ্যাপিল করতে পারতো কোর্টে যে এই রায়টা আমরা মেনে নিচ্ছি এবং আমরা যারা যোগ্য, আমরা যারা টাকা দেইনি, তারা এই রায় মেনে নিচ্ছি, আমরা ডিভিশন বেঞ্চে যাওয়ার বিপক্ষে, আমরা সিঙ্গল বেঞ্চের রায়ের পক্ষে, আমরা মেনে নিচ্ছি। কেউ বলেনি, রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কথাও তারা বলেনি। এবং ডিভিশন বেঞ্চে যখন তাদেরকে নোটিশ করা হলো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে নোটিশ করা হলো, আপনারা কোর্টে এসে আপনাদের বক্তব্য জানান, তারা কেউ গেল না।
একটা জিনিস তো এখানে প্রশ্ন আসবে যে একজন দুজন যেতে পারতো বা যেতে নাই পারতো, একেবারে 100% ক্যান্ডিডেট অনুপস্থিত। এটা কি এমনি এমনি হয়, অসংগঠিত ভাবে হয়? এটা সংগঠিত ভাবেই হয়েছে। কিভাবে সংগঠিত হলো? এটা আমার ধারণা যে যে নেটওয়ার্কে তারা টাকা দিয়েছিল সেই নেটওয়ার্কেই তাদের কাছে মেসেজ এসেছে যে কোর্টে যাওয়ার দরকার নেই, মমতা ব্যানার্জি আছে, চাকরি কেউ বাতিল করতে পারবে না, চাকরি বজায় থাকবে। যার জন্য 100% ক্যান্ডিডেট যারা কোর্টে গেল না, কোর্টকে ইগনোর করলো, আজকে যে প্যানেল ক্যান্সেলের জন্য তারা নিজেরা কি দায়ী নয়? তারা যদি সেদিন কোর্টে দাঁড়িয়ে বলতো দুটো, 1 নম্বর কথা, তারা কোর্টে গিয়ে বলতে পারতো আমরা সিঙ্গেল বেঞ্চের রায় মেনে নিচ্ছি, রাজ্য সরকারের রায়ের আমরা বিপক্ষে। 2 নম্বর, যখন ডিভিশন বেঞ্চে তাদের নোটিশ করলো, তারা কোর্টে গিয়ে বলতে পারতো, তারা বলেনি। এত কিছুর পরে তারা আন্দোলন করেনি, আমি সেটাই গেলাম না, আন্দোলন নাই করতে পারে, কারণ আন্দোলন করা সবসময় সম্ভব নাই হতে পারে, আমি মানছি। স্কুল করে রাস্তায় পড়ে থাকা হয়তো সম্ভব হয়নি, কিন্তু যেগুলো টেকনিক্যাল আইনি পদ্ধতি সেগুলো তারা মানেনি। আজকে তাহলে কোর্টের কাছে প্যানেল ক্যান্সেল করা ছাড়া রাস্তাটা কোথায়? এবং প্যানেল ক্যান্সেল করার পরে তারপরেও নেতাজি ইন্ডোরে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর ভজনা করলেন। মেহবুব মন্ডল কিভাবে মুখ্যমন্ত্রীর ভজনা করলেন, কেন, কি কারণে ওইরকম ভজনা করলেন আমি তো জানি না। তারপরেও আমি বলবো যে মেহবুবকে নিজে ভজনা করেছেন। আমি তো রিতেশ বলে একজন রিতেশ বলে একদম মেহবুব নিজে করেছেন, একদম মেহবুব নিজে করেছেন, মেহবুব আচ্ছা নিজে করেছেন। মাননীয় আমাদের ভাষাগুলো আমার মনে নেই, একদম একদম সেদিনের ভিডিও দেখলে মেহবুব মন্ডল তার আগে পর্যন্ত বাইরে চিৎকার করছে আমাদের পাস দেওয়া হয়নি, আমাদের পাস দেওয়া হয়নি, আমাদের পাস দেওয়া হয়নি। তারপরেই দেখা যাচ্ছে সেই বক্তা, সেই হচ্ছে বক্তা, যারা ও এবং আরেকজন যারা বাইরে বলছিল আমাদের পাস দেওয়া হয়নি, পরে দেখছি তারাই বক্তা এবং একজন সঞ্চালক। আমরা তাজ্জব হয়ে গেছি যে যারা বলছে আমরা পাস পাইনি, পরে দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোরে তাদের মধ্যে একজন সঞ্চালক আর মেহবুব বক্তা, এবং সেই বক্তা হিসেবে সেখানে সাংঘাতিক ভাবে মমতা ব্যানার্জির বন্দনা করা হয়েছে, মেহবুব করেছে। আমি তো তাজ্জব হয়ে গেছি সেদিনের ওই প্রোগ্রাম দেখে। তারপরে তারা কি করে বলতে পারে যে মমতা ব্যানার্জির জন্য, বলতে পারেনি, বলেওনি। এবং তাদের মানে বর্ষামুখ শুধুই বিকাশ ভট্টাচার্যের দিকে গেছে। এবং সব থেকে ট্র্যাজেডি হচ্ছে বিকাশ ভট্টাচার্য মামলা করেছেন, বিকাশ ভট্টাচার্যের পার্টিও বিকাশ ভট্টাচার্যের পাশে দাঁড়ায়নি। না, আমি বলছি বিকাশ ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদের পার্টি হয়েছিল তারা তো রাস্তায় যারা বসেছিল তাদের বিকাশ ভট্টাচার্য তো চাইবে নিজে চাকরিটা ইয়ে করে ওদের চাকরিটা দেওয়া হোক। একদম নিশ্চয়ই। এবং বিকাশ ভট্টাচার্যকে কি না বলা হয়েছে, চাকরি খেকো, তারপরে ফিরদৌস শামীমকে কালো মোষ, কি না বলেছে এরা। এবং যারা এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বানিয়েছে, তারা কেউ এগুলোর বিরোধিতা করেনি, একটা বারের জন্য বিরোধিতা করেনি যে না আমরা এগুলোর পক্ষে নই। এমন কি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের মাইক নিয়ে বলা হয়েছে যে অতীতে বাম আমলে চাকরি যারা পেয়েছে তারা সব চিরকুটে চাকরি পেয়েছে, আমরা সব জানি। তাহলে আমরা যারা এসএসসি দিয়ে চাকরি পেয়েছি, আমরা চিরকুটে চাকরি পেয়েছি? এই ওই যৌথ মানে আপনি চাকরি পেয়েছেন না, বাম আমলে চাকরি পেয়েছেন, আপনি বাম আমলে চাকরি পেয়েছিলেন। যৌথ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে বলা হয়েছে যারা বাম আমলে চাকরি পেয়েছে তারা সব চিরকুটে চাকরি পেয়েছে। আমার প্রশ্ন, তাহলে এসএসসি তে আমরা যারা চাকরি পেয়েছি আমরা চিরকুটে চাকরি পেয়েছি? তারা কিন্তু ওই মঞ্চ থেকে এই কথা বলা হয়েছে, কেউ বিরোধিতা করেনি। এই যে কালো মোষ বলা, চাকরি খেকো বলা, এর কোনো বিরোধিতা হয়নি। আমি এগুলো রাজনৈতিক প্রশ্ন, আমি এগুলোতেও গেলাম না, কিন্তু আমি কখনোই শুনিনি যে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। তাদের একটাই প্রশ্ন, কোর্ট কেন এরকম রায় দিল, কোর্ট কেন এরকম রায় দিল, কেন এরকম মামলা হলো? আশ্চর্য কথা। আপনাদের সুযোগ দিয়েছিল কোর্ট, আপনারা কোর্টে যাননি। আপনারা কোন রকম ভাবে মমতা ব্যানার্জির সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেননি। আজকে কোর্টের সামনে প্যানেল ক্যান্সেল করা ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না, যে কারণেই প্যানেল ক্যান্সেল হয়েছে। আমি বলছি এই যেভাবে সম্পূর্ণ প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে, এটা যদি আমরা যুক্তি দিতে নাও মান নিবে যে কেউ তো নির্দোষ থাকতে পারে, কিন্তু আইনটাই এরকম। যদি দুর্নীতি হয়, যদি কে ঠিক কে ভুল নির্ধারণ করা না যায়, যদি রাজ্য শিক্ষা দপ্তর নির্ধারণ না করে দিতে পারে, তাহলে পুরো প্যানেলটা বাতিল হবে। এটাই নাকি আইন, খারাপ হোক ভালো হোক এই আইনের খাঁচাটাই রয়েছে, শুধু আর তো কোনো উপায় ছিল না।
এটা তো আর কোনো উপায় নেই, এবং তার আগে তো সুযোগ দেওয়া হয়েছে। এটা তো এমন নয় যে একবারে গলা কেটে দেওয়া হয়েছে, তাকে তো সুযোগ দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের। তারা যদি সে সুযোগটা না নেয়, তারা যদি মমতা ব্যানার্জির ভরসায় বসে থাকে, এবার আমার প্রশ্ন, তারা মমতা ব্যানার্জির ভরসায় বসে থাকলো কেন? কোথাও নিশ্চয়ই মমতা ব্যানার্জির সাথে তাদের একটা সম্পর্ক ছিল, গোপন সম্পর্ক। তা না হলে তারা থাকলো কেন? যে কারণেই আমি প্রথম থেকে প্যানেল ক্যান্সেলের পক্ষে, এবং এদের প্রতি আমি বিন্দু মাত্র সহানুভূতি দেখাতে পারিনি। মীরাতুন্দি বলেছিল যে এখন ভুল ঠিক সমালোচনা করার সময় নয়। নিশ্চয়ই সময় নয়, সহানুভূতির সময়। কিন্তু যদি আমি পুরো মামলার গতি প্রকৃতি প্রথম থেকে যদি এদের ভূমিকাগুলো দেখি, তাহলে সহানুভূতির জায়গা থাকে না, এবং তাদের ভূমিকাগুলো সহানুভূতি পাওয়ার মতো নয়। এমনকি বঞ্চিত ছাত্রছাত্রীদের প্রতি তাদের বিন্দু মাত্র মানে যারা সহানুভূতি যারা ছিল না। শুনুন তো, তার মানে বঞ্চিত মানে যারা রাস্তায় বসে রয়েছে দিনের পর দিন, যারা কোনোদিন চাকরি পায়নি যোগ্য হওয়া সত্ত্বেও। হ্যাঁ, একদম তাদের প্রতি তাদের বিন্দুমাত্র সহানুভূতি ছিল না, সম্মান ছিল না। তাদের প্রতি দিনের পর দিন অসম্মানজনক বক্তব্য তারা রেখে গেছে, যে রাস্তায় বসে থাকলেই চাকরি হয় না, আর যোগ্যতা দিয়ে চাকরিটা পেতে হয়। দিনের পর দিন অসম্মানজনক কথাবার্তা তারা বলে গেছে। এই তো গেল একটা দিক। কিন্তু আজকে এরা যে লাস্ট পর্যন্ত যে লিস্টটা বেরোলো, এই লিস্টেও শুধুমাত্র একটা রোল নাম্বার আছে আর একটা নাম আছে। এটা কার রোল নাম্বার কে জানবে? এই ক্যান্ডিডেটটা কোন সাবজেক্টের কে জানবে? এর বাবার নাম কি? কে? সবাই বলছে এটা আমি নই। আমার স্কুলের শিক্ষিকা, তার নামটা আছে। এই আমার স্কুলের শিক্ষিকা এতদিনের মধ্যে গুনলে 7 থেকে 8টা দিন স্কুলে এসেছে। যবে থেকে প্যানেল ক্যান্সেল হয়েছে তবে থেকে আজ পর্যন্ত সে 7 থেকে 8 দিন, এবং সে আগামী 4 মাস আর একদিনও স্কুলে আসবে না, সে মেটার্নিটি লিভ নিয়ে নিয়েছে। এবং কোর্টে, সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিটা কন্টিনিউ করেছে এই কারণে যে স্কুল যেন সাফার না করে। অথচ তারা স্কুলে আসছেন না, তারা ক্লাস করাচ্ছেন না, তারা পরীক্ষার ডিউটি করছেন না, তারা খাতা দেখছেন না, তারা কোনো কিছু করছেন না। তাহলে তাদের এই ডিসেম্বর, তার নামটা আছে কিন্তু তিনি বলছেন এটা আমি নই। এবার আমার বক্তব্য হচ্ছে, তিনি নন কি তিনি, এটা প্রমাণ হবে কি করে? এটা প্রমাণের জায়গা নেই। এবার এরা যে পরীক্ষায় বসতে পারবে না, বসবে না, তার কোনো রকমের মানে নিশ্চয়তা কোথাও নেই। ঠিক এখানে এখানে আরো একটা শুনুন, যদি আরো একটা জটিলতা হতে পারে, যে জটিলতার কথা আমরা ভাবছি, আমাদের কাছে যা আসছে, যে এরপরে দেখা যাবে যারা টেন্টেড, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যাদের বলে দিয়েছে যারা দাগি হিসেবে চিহ্নিত হয়ে গেছে, মানে একেবারে তাদের প্রমাণপত্র রয়েছে, তারা কোনোভাবেই আর পরীক্ষায় বসতে পারবে না। এরপরেও যদি দেখা যায়, কারণ ইতিমধ্যেই তো আমরা দেখেছি যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, যদিও বেশ কিছু অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, কিন্তু কোনো দাগি যদি পরীক্ষায় বসে যায়, তারপরে এই প্যানেলটা আগামী দিনে আবারও বাতিল হতে পারে। তো মানে এইরকম যদি আসে, একদমই তাই। এবং এইরকম ভাবে পরীক্ষাটা নেবে, ত্রুটিপূর্ণ একটা পরীক্ষা পদ্ধতি হবে, এবং সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে আবার কেস হবে, আবার একই রকম বিষয় চলবে, অর্থাৎ নিয়োগও হবে না, স্কুলগুলো ঢুকবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু চলবে। এবং ভর্তিটা এত মানে নিম্নমানের ভোট রাজনীতি। আমরা দেখছি কি, যেদিন মীনাক্ষী গিয়েছিল, মীনাক্ষীকে যে প্রথম গো ব্যাক বলেছিল, তার নাম আজকের এই তালিকায় রয়েছে, এই টেন্টেডদের তালিকায় তার নাম রয়েছে, যিনি মীনাক্ষীকে গো ব্যাক বলেছিলেন, তো তার নাম রয়েছে। এবং সিপিএম পার্টি তারা একবারের জন্য বিকাশ ভট্টাচার্যের আইনি লড়াইয়ের পক্ষে কোনো কথা বলেনি, কারণ তারা মনে করছেন এই 26,000 প্রার্থীর শিক্ষকের সমর্থন তারা হারাবেন। কিন্তু তারা জানেন যে এই 26,000 শিক্ষকের একজনেরও সমর্থন তারা পাননি, পাবেনও না। তারা কিন্তু প্রত্যেকে সিপিএম পার্টিকে এখনো বিষোদ্গার করে, বিকাশ ভট্টাচার্যকে এখনো বিষোদ্গার করে। মূলত না না, আসলে 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 সিপিএম না, আসলে তাদের মূল রাগটা হচ্ছে যে এই যে দুর্নীতি, এই ভয়ঙ্কর দুর্নীতি, এই দুর্নীতির যে বাক্স, এটা না খুললেই ভালো হতো। মামলাটা না হলে এই দুর্নীতির বাক্সটা খুলতো না, তাহলে তারা সবাই, মানে এখানেও তো প্রশ্ন যে একজন মাস্টারমশাই, কিন্তু তার মূল্যবোধ কি, যে দুর্নীতি করে চাকরি পেয়েছি, সেই দুর্নীতিটাকে চাপা দিয়ে রাখা হোক, যাতে দুর্নীতিটা সামনে না আসে। এবং 26,000 শিক্ষক তারা চেয়েছেন যে কোনো মূল্যে আমাদের চাকরিটা থাকুক, তাতে দুর্নীতি হলে হোক, যা খুশি হোক, আমাদের চাকরিটা যে কোনো মূল্যে থাকুক। আর একটা প্রশ্ন, এই দুর্নীতিটাকে সমস্ত পার্টি অনেক ছোট করে দেখিয়েছে, অর্থাৎ ওই 6,000 কি 7,000 কি 5,000 মাত্র দুর্নীতি হয়েছে, বাকিটা যোগ্য। একদমই তা নয়।